আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই আলোচনায় আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ৩টি দেশের কূটনীতি নয়, বরং পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, সুপার পাওয়ার কাকে বলে, আর আজকের বিশ্বে আসলে কারা সেই সুপার পাওয়ার? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটি শব্দ বারবার ফিরে এসেছে, সুপার পাওয়ার। এমন একটি রাষ্ট্র যার অর্থনীতি বিশাল, সামরিক শক্তি অপ্রতিরোধ্য, বৈশ্বিক জোট শক্তিশালী এবং সাংস্কৃতিক প্রভাব পৃথিবীর প্রতিটি কোণায় ছড়িয়ে আছে। এই 4টি স্তম্ভ যদি শক্ত হয়, তাহলে সেই দেশ শুধু নিজের ভাগ্য নয়, অন্য দেশের ভবিষ্যতও নির্ধারণ করতে পারে। বর্তমানে সাধারণভাবে 3টি দেশকে এই তালিকায় রাখা হয়: যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। কিন্তু বাস্তব চিত্রটা একটু বিশ্লেষণ করি। যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রায় $25 ট্রিলিয়ন, চীনের প্রায় 20 ট্রিলিয়ন, আর রাশিয়া $3 ট্রিলিয়নেরও কম। সংখ্যার এই পার্থক্যই বলে দেয় অর্থনৈতিক শক্তির বিচারে রাশিয়া অন্য দুই দেশের ধারে কাছেও নেই। এখন প্রশ্ন আসে, শুধু সামরিক শক্তি দিয়ে কি সুপার পাওয়ার হওয়া যায়? রাশিয়া যখন ইউক্রেনে অভিযান শুরু করল, তখন বিশ্ব ভেবেছিল কয়েক সপ্তাহেই যুদ্ধ শেষ হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়াকে চাপে ফেলেছে, আর বৈশ্বিক মঞ্চে তাদের অবস্থান দুর্বল হয়েছে। এমন সময় এক বিস্ময়কর খবর সামনে আসে। রুশ সংবাদ মাধ্যম, এমনকি সরকারি সংস্থা তাস পর্যন্ত জানায়, যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে রাশিয়া প্রায় $14 ট্রিলিয়ন বাণিজ্যিক সুযোগ দিতে প্রস্তুত। সংখ্যাটা শুধু বড় নয়, রাজনৈতিকভাবে বিস্ফোরক। এতে তেলক্ষেত্র থাকবে, যৌথ খনি থাকবে, ডলার ভিত্তিক বাণিজ্য থাকবে। এমনকি ইউক্রেনে দখলকৃত খনিগুলো যৌথভাবে উত্তোলনের প্রস্তাব। প্রশ্ন হচ্ছে, এটি কি কৌশল নাকি নতজানু স্বীকারোক্তি? একটি দেশ যে নিজেকে সুপার পাওয়ার বলে দাবি করে, সেই কি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে এমন প্রস্তাব দেয়? এখানেই আসে আরেকটি নাম, ইরান। ইরান বহু বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার মুখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের উত্তেজনা নতুন কিছু নয়। কয়েক মাস আগেও সরাসরি হামলার ঘটনা ঘটেছে। তবুও ইরান প্রকাশ্যে বলেছে, কোনো আপস হবে না, আলোচনা হবে, কিন্তু আত্মসমর্পণ নয়। এই অবস্থায় রাশিয়ার প্রস্তাব অনেকের চোখে ভিন্ন বার্তা দেয়। সম্প্রতি রাশিয়ার একটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী এলাকায় উপস্থিত হয় এবং ইরানের সঙ্গে যৌথ টহলে অংশ নেয়। বলা হচ্ছে, এটি 5ম প্রজন্মে করভেট। প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই পদক্ষেপ কেন? বিশ্লেষকরা বলছেন, এটি ইরানকে রক্ষা করার জন্য নয়, বরং নিজের স্বার্থ রক্ষার জন্য। কারণ রাশিয়ার তেল রপ্তানির বড় অংশ যায় চীনে, আর সেই জাহাজগুলোকে ভারত মহাসাগর অতিক্রম করতে হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র কয়েকটি রুশ তেল ট্যাঙ্কার জব্দ করেছে ভারত মহাসাগর এলাকায়। তথাকথিত শ্যাডো ফ্লিটও রক্ষা পায়নি। রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি সেখানে দুর্বল। ভারতের নৌবাহিনী শক্তিশালী হলেও সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। চীনের শতাধিক যুদ্ধজাহাজ থাকলেও রুশ জাহাজ রক্ষায় তারা নীরব ছিল। এটি কি কৌশলগত বার্তা? আরেকটি গুরুত্বপূর্ণ নাম এখানে আসে, ভ্লাদিমির পুতিন। যখন পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেন, তখন চীনকে মধ্যস্থতায় আনেননি। অথচ ইউক্রেন যুদ্ধে চীন গোপনে রাশিয়াকে সহায়তা করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি রয়েছে। এই প্রেক্ষাপটে চীনের নীরবতা অনেক কিছু ইঙ্গিত করে। এখন রাশিয়ার সামনে বিকল্প সীমিত। চীন পুরোপুরি পাশে নেই, ভারত নিরপেক্ষ। তাই ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো কৌশলগত প্রয়োজন। যদি ইরান ভারত মহাসাগরের রুশ জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে রাশিয়ার তেল রপ্তানি কিছুটা সুরক্ষা পাবে। অর্থাৎ এখানে আদর্শ বা মতাদর্শ নয়, খাঁটি স্বার্থ কাজ করছে। বিশ্ব রাজনীতির এই খেলায় কেউ কারো স্থায়ী বন্ধু নয়, আছে শুধু স্বার্থ। তাহলে কি রাশিয়া তার সুপার পাওয়ার মর্যাদা হারাচ্ছে? অর্থনৈতিকভাবে পিছিয়ে, নিষেধাজ্ঞায় চাপে, সামরিকভাবে দীর্ঘ যুদ্ধে ক্লান্ত, এই বাস্তবতা অস্বীকার করা যায় না। আবার এটাও সত্য, রাশিয়ার হাতে এখনও বিশাল পারমাণবিক শক্তি রয়েছে, জ্বালানি সম্পদ রয়েছে এবং কৌশলগত গভীরতা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার